হ্যাঁ দেখো, এখন ডিবেঞ্চার জিনিসটা কি? গত ক্লাসে আমরা তো বন্ড নিয়ে আলোচনা করেছিলাম, আমি বাসায় পড়তেও বলছিলাম। পড়েছো কিনা আমি জানি না, যারা পড়েছো তারা হচ্ছে আজকে ডিবেঞ্চারটা খুব ভালো বুঝবা। বন্ড আর ডিবেঞ্চার আসলে একই জিনিস, দুইটাই ঋণ। বন্ড ঋণ, ডিবেঞ্চার ঋণ, শুধু একটা জায়গায় এই দুটা জিনিসের তফাৎ আছে। বন্ড কাউকে বিক্রি করতে গেলে বা বন্ড ইস্যু করতে গেলে কিছু স্থায়ী সম্পত্তি জামানত হিসাবে রাখা লাগে, স্থায়ী বা অস্থায়ী সম্পত্তি তোমার জামানত হিসেবে রাখা লাগে। কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে কোনো প্রকার জামানত দিতে হয় না, ঠিক আছে? তো ডিবেঞ্চারে হচ্ছে তোমার যেটি জামানত বিহীন বন্ড, এই জন্য তোমাদের এই প্রথম কথাটাই আসলে বলা হচ্ছে যে ডিবেঞ্চার হচ্ছে আহ জামানত বিহীন একটা বন্ড, ঠিক আছে? তাহলে দেখি আমরা দেখো যে বলেছে ডিবেঞ্চার হচ্ছে এটি জামানত বিহীন বন্ড, ফলে বন্ডের অধিকাংশ বৈশিষ্ট্য ডিবেঞ্চারে বিদ্যমান। বন্ড ও অগ্রাধিকার শেয়ারের ন্যায় ডিবেঞ্চারও আমাদের দেশে খুব বেশি দেখা যায় না, ঠিক আছে? গত ক্লাসে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা দেখেছি যে বন্ড এবং অগ্রাধিকার শেয়ার আমাদের দেশে খুবই কম, ঠিক সেরকম ডিবেঞ্চারও আমাদের দেশে খুব বেশি দেখা যায় না। এটা তো দেখা যাবেই না, কারণ যেহেতু এখানে জামানত ছাড়াই, যেমন জামানত জিনিসটা কি আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আমি যদি কারো কাছ থেকে ঋণ চাই, সেই ক্ষেত্রে সে তো আমাকে বিশ্বাস করবে না যে আমি তাকে ঋণের টাকাটা সময় মতো দিব কিনা। তখন সে আমাকে বলবে কি তুমি তোমার একটা মূল্যবান কিছু আমার কাছে জমা রাখো, তার বিনিময়ে তুমি ঋণটা নাও। এটাই হচ্ছে জামানত, ঠিক আছে? যে মূল্যবান কোনো কিছু জমা রেখে তার বিপরীতে আমি তার কাছ থেকে ঋণ নিলাম। আমি যদি আমার ঋণটা ফেরত দিয়ে দিতে পারি, তাহলে সে আমাকে আমার সেই মূল্যবান জমা যে জামানতটা রেখেছে সেটা আমাকে ফেরত দিয়ে দিবে। আর আমি যদি আমার ঋণ ফেরত দিতে না পারি, সেক্ষেত্রে সে আমার সেই মূল্যবান সম্পত্তিটা বিক্রি করে সে তার ঋণের টাকা আদায় করবে। এটা হচ্ছে জামানত, ঠিক আছে? তাহলে ঋণ দিতে যেহেতু সবাই ভয় পায়, এই জন্য সবাই আসলে কি চায়, তোমার একটা জামানত চায়। যেমন সেটা হতে পারে জমির দলিল, বা সেটা হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের ফ্যাক্টরি, মূল্যবান কোনো মেশিনারি, সেটা হতে পারে তোমার চাকরির স্যালারি, সেটা হতে পারে স্বর্ণ অলংকার, তো জামানত অনেক কিছুই হতে পারে। তো এরকম যেই সিকিউরিটিতে কোনো রকম জামানত দেওয়া হয় না, জামানত ছাড়াই আমরা ঋণ পেতে পারি, সেটাকে আমরা বলছি ডিবেঞ্চার। জামানতবিহীন এক ধরনের বন্ড বা ঋণকে আমরা কি বলছি? ডিবেঞ্চার। তো এটা তো আমাদের দেশে দেখা যাবেই না, যেহেতু জামানত নাই, বুঝতেই পারছি এটা তো অনেক রিস্ক একটা ব্যাপার। এত রিস্কের বিনিয়োগ আমাদের দেশে খুব কম হয়। তারপর বলেছে বন্ডের তুলনায় এর নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে ডিবেঞ্চারের বিপরীতে কোনো জামানত থাকে না। এই একই জিনিস বারবার আসবে দেখবে। ডিবেঞ্চারের বিপরীতে জামানত না থাকায় বিধায় সব কোম্পানি ডিবেঞ্চার বিনিয়োগকরা ক্রয় করে না, বিনিয়োগকারীরা ক্রয় করে না। জায়গা হচ্ছে না দেখো বলেছে যে কোনো জামানত না থাকায় সব কোম্পানির ডিবেঞ্চার বিনিয়োগকারীরা ক্রয় করে না। তার মানে হচ্ছে যে যেহেতু কোনো জামানত নাই, তো আমরা তো ঝুঁকির মধ্যে আছি। এত ঝুঁকি নিয়ে কে হচ্ছে তোমার ডিবেঞ্চার কিনতে যাবে? সেজন্যই বলেছে যেহেতু ডিবেঞ্চারে তোমার জামানত নাই, সেজন্য সব কোম্পানির ডিবেঞ্চার বিনিয়োগকারীরা কিনে না, ঠিক আছে? তারপরে দেখো বলেছে বিনিয়োগকারীরা সাধারণত বড় ও স্বনামধন্য কোম্পানির কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চারে তাদের অর্থ বিনিয়োগ করে। তাহলে এটার কারণটা কি? কেন বিনিয়োগকারীরা তাদের তোমার হচ্ছে যে আহ, বড় এবং স্বনামধন্য কোম্পানিতে তোমার হচ্ছে যে তাদের অর্থটা বিনিয়োগ করে? কারণ হচ্ছে বিনিয়োগকারীরা তো তাদের অর্থকে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। এখন ধরো আমি যদি একটা কোম্পানি দেই, এবিসি লিমিটেড, তোমাদেরকে যে যদি বলি যে তোমরা আমার কোম্পানির ডিবেঞ্চার কিনো, তোমরা কিন্তু কেউ কিনতে চাইবে না। কারণ ডিবেঞ্চার মানে কি? ডিবেঞ্চার মানে হচ্ছে তুমি আমাকে ঋণ দিচ্ছ, এবং তুমি যে আমাকে ঋণ দিচ্ছ সেটা হচ্ছে যে কোনো জামানতের তোমার না দিয়েই আমাকে তুমি
ঋণটা দিচ্ছ, তাহলে তুমি তো আমার আমার কোম্পানির নাম এবিসি লিমিটেড, আমি যে কোনো সময় বন্ধ করে দিতে পারি, আর তোমার ঋণ তাহলে তোমাকে যদি আমি পরিশোধ না করে দেয় তুমি তো ঝুঁকির মধ্যে পড়বা। এই কারণে ছোট কোম্পানিগুলোর ডিবেঞ্চার আসলে কেউ কিনেও না বা তারা সাহস করে বাজারে ছাড়েও না। কিন্তু সেম ডিবেঞ্চার যদি তোমার স্কয়ার কোম্পানি বা এসিআই কোম্পানি বাজারে ছাড়ে, তাহলে লোকজন কেউ না কেউ এটা কিনতে চাইবে, কারণ ওদের একটা ব্র্যান্ডের ভ্যালু আছে। ঠিক আছে, ব্র্যান্ডের ভ্যালু বা সুনাম, এই সুনামই কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা সম্পদ বা জামানত। ঠিক আছে, তো এই জন্য এই নিচের লাইনটা যেটা এখন দাগ দেওয়া স্ক্রিন দেখতে পাচ্ছ, বলা হচ্ছে যে বিনিয়োগকারীরা সাধারণত বড় স্বনামধন্য কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চারে তাদের অর্থ বিনিয়োগ করে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। যেহেতু ডিবেঞ্চারে কোনো জামানত নাই, তাহলে এই ছোটখাটো কোম্পানির ডিবেঞ্চার কেউ কিনবে না, কিনে তাদের অর্থকে ঝুঁকির মধ্যে ফেলবে না। কিন্তু তোমার যেহেতু তোমার আহ আহ, বড় কোম্পানিগুলোর জামানত না দিলেও তাদের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি, তাদের সম্পত্তির পরিমাণ অনেক বেশি, এই কারণে তাদের সুনামও বেশি, এই কারণে মানুষ তাদের ডিবেঞ্চার গুলো কিনে থাকে। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম যে ডিবেঞ্চার হচ্ছে একটি জামানতবিহীন বন্ড। বন্ডের নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে ডিবেঞ্চারের বিপরীতে কোনো জামানত থাকে না। ঠিক আছে, তো ডিবেঞ্চারের বিপরীতে জামানত থাকে না বিধায় সব কোম্পানির ডিবেঞ্চার বিনিয়োগকারীরা ক্রয় করে না। সাধারণত বিনিয়োগকারীরা বড় স্বনামধন্য কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চারে তাদের অর্থ বিনিয়োগ করে। এখন কয়েকটা সহজ লাইন, কিন্তু এটা তোমাদের বুঝতে হবে, যদি না বোঝো পরীক্ষায় বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে উদ্দীপক আসলে গোলায় ফেলবা, ওখানে বন্ডের কথা বলা হয়েছে, কোনটা ডিবেঞ্চারের কথা বলা হয়েছে। উদ্দীপক আসলে আমরা খেয়াল রাখবো এই যে জামানতবিহীন এই শব্দটার প্রতি। ঠিক আছে, জামানতবিহীন শব্দটাই আমাকে ডিফারেন্সিয়েট করে দিবে যেটা বন্ড নাকি এটা ডিবেঞ্চার। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমরা সাধারণত বড় এবং স্বনামধন্য কোম্পানি কর্তৃক ইস্যুকৃত যে ডিবেঞ্চার সেগুলোই আমরা কিনে থাকি। তো উদ্দীপকে যদি দেখো যে বড় স্বনামধন্য কোনো কোম্পানি জামানত ছাড়া একটা সিকিউরিটি ইস্যু করেছে, তখন আমরা ধরে নিব ওই কোম্পানিটা হচ্ছে ডিবেঞ্চার ইস্যু করেছে। ঠিক আছে, তাহলে এই শব্দগুলো আমরা যদি খেয়াল রাখতে পারি, তাহলে আমরা বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে পার্থক্যটা খুব সহজে তোমার হচ্ছে ধরতে পারবো। আচ্ছা, এখন ডিবেঞ্চার জিনিসটা কি এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা, তোমরা যে 7 জন ক্লাসে আছো তারা আমাকে বলতে পারো। আমি কিন্তু একই জিনিস 2বার রিপিট করলাম, তারপর দেখো যে কোনো সমস্যা আছে কিনা। নো মিস। আচ্ছা, যেহেতু সমস্যা নেই, যে মূল কথা ডিবেঞ্চার হচ্ছে জামানতবিহীন বন্ড, বড় কোম্পানির ইস্যুকৃত ডিবেঞ্চারে আমরা কিনে থাকি, যেহেতু এটাতে ঝুঁকি কম। ছোট কোম্পানিগুলো আমরা কিনতে চাই না, কারণ হচ্ছে যেহেতু জামানত নাই, তাহলে আমাদের বিনিয়োগটা ঝুঁকির মুখে পড়বে। এই কথাগুলো আমাদের মনে রাখলে আমাদের উদ্দীপকে আসতে তখন আমাদের লিখতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এরপরে দেখি ডিবেঞ্চারের সুবিধা অসুবিধা কি। একটা বিনিয়োগকারী বা কোম্পানি হিসাবে একটা ডিবেঞ্চারে আমার সুবিধাগুলো কি সেটা দেখি। প্রথম সুবিধাগুলো আমরা দেখছি যে নিয়মিত আয়। বন্ডের ন্যায় ডিবেঞ্চারে বিনিয়োগকারীরাও ডিবেঞ্চার থেকে নির্দিষ্ট হারে নিয়মিত আয় পায়, মানে হচ্ছে যেটা সুদ সেটাই কিন্তু আয়, তাই না? যেমন ধরো আমি ডিবেঞ্চার কিনেছি, মানে হচ্ছে আমি তোমার কাছ থেকে লোন নিয়েছি, সরি আমি ডিবেঞ্চার কিনেছি মানে হচ্ছে আমি তোমার, হ্যাঁ আমি তোমার কাছ থেকে লোন নিয়েছি। এখন তোমাকে আমি কি দিব, তোমাকে হচ্ছে আমি প্রতি মাসে মাসে বা প্রতি 6 মাসে বা 1 বছরে আমি সুদ দিব। এই যে যে সুদের হারটা এটা হচ্ছে নির্দিষ্ট করা থাকবে। ঠিক আছে, নির্দিষ্ট করা থাকবে, মানেই হচ্ছে যে ডিবেঞ্চার হোল্ডাররা যে আয়টা থাকবে সেটা নির্দিষ্ট এবং নিয়মিত পায়। কোম্পানি লাভ করুক বা না করুক, ডিবেঞ্চার হোল্ডারদের যে আয়টা আছে সেটা তাদেরকে নিয়মিত দিতে হবে। সেজন্যই বলে হচ্ছে যে ডিবেঞ্চারের আয় হচ্ছে তোমার তোমার নিয়মিত। ঠিক আছে, এরপরে বলেছে নির্দিষ্ট সময়। ডিবেঞ্চারের মেয়াদ তোমার হচ্ছে মেয়াদের ডিবেঞ্চারের নির্দিষ্ট মেয়াদের কারণে অনেক বিনিয়োগকারীর কাছে এটা জনপ্রিয়। দেখো, ডিবেঞ্চারের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে,
যেমন 5 বছর বা 6 বছর বা 7 বছর, এটা একটা নির্দিষ্ট মেয়াদ। এবং যেহেতু মেয়াদ নির্দিষ্ট, এই জন্য এটা আসলে অনেকেই পছন্দ করে যে মেয়াদটা নির্দিষ্ট, সুদের হারও নির্দিষ্ট। আমাদের যে কোনো পরিকল্পনা, যে কোনো কিছু নির্দিষ্ট থাকতে আমাদের যে কোনো পরিকল্পনা গ্রহণ করতে সুবিধা হয়। যেমন তুমি যদি জানো যে তোমাকে একটা, ধরো আমি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে দিয়েছি, তোমাকে আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে দিয়েছি, আমি তোমাকে আহ, একটা বাজেট দিয়ে দিলাম যে তুমি 10,000-এর মধ্যে এই 5 তারিখে এই প্রোগ্রামটা করবা, তাহলে কিন্তু তোমার জন্য জিনিসটা সহজ হয়। আর যদি আমি তোমাকে কোনো বাজেট না দিই, কোনো নির্দিষ্ট সময় না দিই, তোমাকে বলে দিলাম যে তুমি একটা প্রোগ্রাম করবা, সেটা এই মাসের যে কোনো সময় হতে পারে, এটা টাকা 10 থেকে 15 হাজারের মধ্যে হবে, তাহলে কিন্তু তুমি একটা কনফিউশনে পড়ে যাবে, আল্লাহ মিস কি বললো, এই মাসে যে কোনো সময় হতে পারে, তার মানে কখন হবে, তার মানে আমি সবকিছু কখন রেডি করব। আবার খরচ বলেছে 10 থেকে 15 হাজারের মধ্যে, আমি কি 10,000 করবো না 15,000 করবো, কোনটা করলে ভালো হবে। তো এরকম অনিশ্চিত কিছু হলে কিন্তু মানুষের মধ্যে একটা কনফিউশন থাকে, বা কোনো কিছু প্ল্যান মানুষ ঠিক মতো করতে পারে না। তোমাকে যদি আমি নির্দিষ্ট করে দেই যে তুমি 5 তারিখে 10,000 টাকার মধ্যে একটা বার্থডে প্রোগ্রাম প্ল্যান করবা, তাহলে কিন্তু তোমার জন্য জিনিসটা অনেক সহজ হয়ে যায়। তুমি 10,000 টাকার মধ্যে কত টাকায় কেক নিবা, কত টাকায় ডেকোরেশন করবা, কত টাকায় ফুড নিবা, বা হচ্ছে তোমার আহ আহ এই 5 তারিখে কোন সময় তুমি এটা করবা, তোমার জন্য সহজ হয়। ঠিক ডিভেঞ্চারও এরকম, এটা একটা সুবিধা, এটার আয়টাও নিয়মিত, সময়টাও নির্দিষ্ট। এই কারণে বিনিয়োগকারীরা তাদের যাবতীয় সিদ্ধান্তগুলো বা যাবতীয় ডিসিশন গুলো আগে থেকে নিতে পারে। এটা অবশ্যই ডিভেঞ্চারের একটা অত্যন্ত তোমার গুরুত্বপূর্ণ একটা সুবিধা আমরা বলতে পারি। সেটা কি, নিয়মিত আয় এবং নির্দিষ্ট সময়। আশা করি তোমরা বুঝতে পারছো যে সময়টাও নির্দিষ্ট করা থাকে এবং আয়টাও নির্দিষ্ট করা থাকে, এটা একটা সুবিধা। এখন আমরা অপর পৃষ্ঠায় যাচ্ছি, দেখি যে আমাদের অপর পৃষ্ঠায় কি আছে। আচ্ছা, এখন আমরা যে কোনো কিছু তো সুবিধা অসুবিধা থাকে, আর আমাদের সুবিধা অসুবিধা জানতে হবে, না জানলে তো আমরা উপযুক্ত বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা বুঝতে পারবো না যে আমরা কি কিনবো, আমরা বন্ড কিনবো না আমরা ডিবেঞ্চার কিনবো না আমরা শেয়ার কিনবো। এই কারণে কিন্তু আমরা সবগুলো সুবিধা অসুবিধা পড়ছি। এখন আমরা দেখবো ডিবেঞ্চারের অসুবিধা। দেখো, প্রথমেই আছে যে জামানতহীনতা। এটা কিন্তু আমরা একটু আগেই বুঝতে পেরেছি যে যেহেতু ডিবেঞ্চারের বিপরীতে কোনো জামানত থাকে না, তাহলে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। তাই না? আমরা উদাহরণ দিয়ে বলেছিলাম যে জামানত নাই, তুমি কাউকে 10,000 টাকা ঋণ দিয়ে দিয়েছো, কোনো জামানত নাও নেই, সে কি করলো, তার কোম্পানি বন্ধ করে দিয়ে চলে গেল, তুমি তোমার 10,000 টাকা দিয়ে অনেক ঝুঁকির মধ্যে পড়ে গেলা। কিন্তু তুমি যদি তার কাছ থেকে মূল্যবান কোনো কিছু জমায় তাকে ঋণ দিতা, তাহলে সে তার কোম্পানি বন্ধ করার আগেও চিন্তা করতো যে আমার তো এই মূল্যবান জিনিসটা একজনের কাছে জমা আছে, তাহলে তোমার ঝুঁকিটা এত বেশি হতো না, বা তুমি চাইলে তার সেই মূল্যবান জিনিসটা বিক্রি করে তুমি তোমার ঋণের বা তোমার মূল 10,000 টাকা তুমি আদায় করতে পারবে। যেহেতু ডিবেঞ্চারে কোনো জামানত নাই, তাহলে অবশ্যই এটা একটা, এটার অসুবিধা বা এটার একটা ঝুঁকিপূর্ণ দিক। এখন দেখো যে নিয়ন্ত্রণ, এখন দেখো যে নিয়ন্ত্রণ, বন্ডের ন্যায় ডিবেঞ্চারের যারা মালিক আছে তাদেরও কোম্পানিতে কোনো নিয়ন্ত্রণ থাকে না। ঠিক আছে, মানে হচ্ছে এরা কোম্পানিতে কোনো ভোটাধিকার এদের থাকে না। এরা হচ্ছে কোম্পানির একটা, হচ্ছে তোমার একটা করে ঋণ দিয়েছে, তারা ইচ্ছা হলে তোমার সেই আহ, সুদটা পাবে। এবং কোম্পানি যদি মুনাফা করে, তাহলে বা বেশি মুনাফা করুক আর কম মুনাফা করুক বা যাই করুক না কেন, কোম্পানিটা নির্বাচন হোক বা যাই হোক, এদের কোনো আর কোনো মাথা ব্যথা থাকবে না। এরা হচ্ছে নির্দিষ্ট সময় তোমার হচ্ছে তাদের শুধুমাত্র আহ, সুদটা নিয়ে তারা চলে যাবে, মানে তাদের কোনো ভোট অধিকার থাকবে না, তারা কোম্পানি পরিচালনায় কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে, সেটাই বলেছে যে তাদের ভোটাধিকারও থাকে না এবং তারা কোম্পানি পরিচালনায় ইভেন্টের মালিকরা কোনো অংশগ্রহণ করতে পারবে না। এরপরে আমরা দেখি যে পরের পয়েন্টটা কি। পরের পয়েন্টটা হচ্ছে তোমার মুনাফা ও সম্পদের উপরে অধিকার। ডিবেঞ্চারের মালিকরা তোমার মুনাফা এবং সম্পদের উপরে অধিকারটা তোমার খুব কম। ঠিক আছে, মুনাফা ও সম্পদের উপর অধিকার
নাই বললেই চলে। তোমার হচ্ছে তারা হচ্ছে জাস্ট হচ্ছে নির্দিষ্ট হারে একটা তোমার সুদ পাবে। আর তারা কোম্পানির যে সম্পত্তি আছে অবশিষ্ট বা তোমার কোম্পানির যে অবশিষ্ট যে মুনাফা হয় সেটার উপরে তাদের কোনো রকম অধিকার থাকবে না। দেখো সেটাই বলেছে, ডিবেঞ্চার মালিকরা সাধারণ পাওনাদারের সমান মর্যাদা ভোগ করে। ফলে কোম্পানির অর্জিত আয় থেকে ডিবেঞ্চার মালিকদের সুদ দেওয়ার আগে এর মালিকদের সুদ পরিশোধ করতে হয়। ঠিক আছে, তাহলে ডিবেঞ্চার মালিকদের সুদ দেওয়ার আগে তোমার হচ্ছে যে আহ, কি বলেছে, ডিবেঞ্চার মালিককে সাধারণ পাওনাদারের সমান মর্যাদা ভোগ করে। ফলে কোম্পানির অর্জিত আয় থেকে ডিবেঞ্চার মালিকদের সুদ দেওয়ার আগে বন্ড মালিকদের সুদ পরিশোধ করা হয়। আছে বন্ড শব্দটা আমার হাতের দিকে চলে গিয়েছে। তো ডিবেঞ্চারের আগে বন্ড মালিকদের সুদটা আগে দেওয়া হয়। তাহলে খেয়াল করে দেখো, এটাও একটা অসুবিধা। অনুরূপ ভাবে কোম্পানি বিলুপ্তির সময় বা অবসায়নকালে বন্ড মালিকদের দাবি বা পাওনা পরিশোধের পর ডিবেঞ্চার মালিকদের পাওনা পরিশোধ করা হয়। তাহলে দেখো কত বড় অসুবিধা, একই তো কোনো জামানত নাই, তার মধ্যে হচ্ছে আবার তোমার পাওনা বা দাবি পরিশোধও সেটা হচ্ছে তোমার বন্ড মালিকদের পরে করা হবে, প্লাস আবার তাদের কোম্পানিতে কোনো নিয়ন্ত্রণও থাকবে না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ডিবেঞ্চারের অসুবিধা। প্রথম অসুবিধা, এটা জামানত নাই বলে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় অসুবিধা হচ্ছে এটা নিয়ন্ত্রণ, এটা যারা কিনে তারা হচ্ছে কোম্পানি, তাদের কোনো ভোটের অধিকার থাকবে না, তারা কোনো নিয়ন্ত্রণও কোম্পানিকে করতে পারবে না। এরপরে আমরা দেখলাম হচ্ছে মুনাফা ও সম্পদের উপরে অধিকার। ডিবেঞ্চার মালিকরা কোম্পানির ঋণদাতা হলেও তারা সাধারণ পাওনাদারের মতোই সমান মর্যাদা ভোগ করে। মানে সমান মর্যাদা বলতে সাধারণ পাওনাদার যেরকম ভাবে কোম্পানির কাছ থেকে মুনাফা পায় তারাও সেরকম পায়। আগে বন্ড হোল্ডারদের দাবি পরিশোধ করার পরে হচ্ছে তোমার ডিবেঞ্চার হোল্ডারদের দাবি বা পাওনা পরিশোধ করা হয়। এই হলো আমাদের ডিবেঞ্চারের সুবিধা অসুবিধা, যেগুলো আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নে কাজে লাগবে। ঠিক আছে, তো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নে আমাদের এই সুবিধা অসুবিধাগুলো কাজে লাগবে। তাহলে আমাদের যে মূল বিষয় শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এগুলো আমাদের মোটামুটি শেষ। এগুলো তো আমাদের শেষ, আমরা জানতে পেরেছি শেয়ার কি, শেয়ারের বৈশিষ্ট্য কি, শেয়ারের সুবিধা অসুবিধা কি। তারপরে আমরা জেনেছি অগ্রাধিকার শেয়ারের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য, বন্ডের সুবিধা অসুবিধা। তারপরে আজকে শিখলাম ডিবেঞ্চারের সুবিধা অসুবিধা। এই যে যে জিনিসগুলো শেখার পরে আমাদের এই চ্যাপ্টারের নামই তো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, কিন্তু এই যে শেয়ারটা, শেয়ারটা হচ্ছে তোমার আচ্ছা, এই যে শেয়ারটা, এই শেয়ারটা কিভাবে বিক্রি করা হয়, কিভাবে বন্ড বিক্রি করা হয়, কিভাবে ডিবেঞ্চার বিক্রি করা হয়, এগুলা কিন্তু আমরা জানি না, তাই না? তাহলে আমাদের কিন্তু একটু প্রসেসটা এই চ্যাপ্টারটা থেকে একটা ধারণা দেওয়া হয়েছে কিভাবে একটা কোম্পানি শেয়ার বিক্রি করে, কোথায় যেয়ে বিক্রি করে, এটা থেকে কোনো অনুমতি লাগে কিনা, এই সব কিছুই আমরা এই টপিকটাতে জানতে পারবো। টপিকটার নাম হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, এটা অ্যাজ এ তোমার কমার্সের স্টুডেন্ট হিসাবে না, তোমার অ্যাজ এ মানে কি বলবো, একটা সচেতন শিক্ষিত নাগরিক হিসাবে তোমার আমাদের দেশের শেয়ার বাজার সম্পর্কে একটা মিনিমাম আইডিয়া তোমাদের থাকা লাগবে। তো সেই আইডিয়াটাই তোমাদের এই টপিকটাতে দেওয়া হয়েছে। তো আমরা দেখি যে এখানে কি বলা হয়েছে। আমি পড়াচ্ছি, তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে যে মিস এটা বুঝতে পারছি না বা এটা একটু আরেকবার বলেন। ঠিক আছে, আমি তো আমার মতো বলে যাই, তোমাদেরকে জিজ্ঞেস করি যে সমস্যা আছে কিনা। যেমন আগেরটাতে আমি জিজ্ঞেস করিনি, কারণ আমি বুঝতে পেরেছি যে তোমরা যেহেতু সুবিধাটা বুঝেছো, এই অসুবিধাটা সবাই বুঝতে পারবা রিলেটেড। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শেয়ার বাজারে চলে যাচ্ছি। দেখো বলেছে যে যে কোনো দেশের অর্থনীতিতে এটা তো নিচে নামিয়ে নিয়ে এটা দেখা যাচ্ছে। শেয়ার বাজার মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এজন্য সাধারণ জনগণ বা বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকে শেয়ার বাজার যেন সুস্থভাবে পরিচালিত হয়। সময়ের সাথে সাথে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের শেয়ার বাজার ক্রমশ উন্নতি সাধন করেছে। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। ঠিক আছে, এটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। আমাদের প্রচুর এমসিকিউতে এই প্রশ্নটা আসে যে শেয়ার বাজারে বিনিয়োগ কিরকম। ঠিক আছে, শেয়ার বাজারে বিনিয়োগ হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। তাহলে এই জিনিসটা আমাদের একটু আহ খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, আমি এই জিনিসটা একটু মার্ক করে দিচ্ছি। তাহলে আমরা দেখলাম যে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এখন কেন ঝুঁকিপূর্ণ সেই জিনিসটা তো আমাদের জানা লাগবে। শেয়ার বাজারে বিনিয়োগ এই জন্যই ঝুঁকিপূর্ণ কারণ তোমার হচ্ছে যে শেয়ার বাজারে মূল্য সর্বদা ওঠানামা করে। ঠিক আছে, এই দৃষ্টিকোণ থেকে বলেছে ঝুঁকিপূর্ণ, মানে শেয়ারের দাম বাড়ে এবং শেয়ারের দাম কমে, এটার কোনো নির্দিষ্ট দাম নেই। তাহলে এখন আমরা তো জানলাম যে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এখন যদি আমরা শেয়ার বাজার সম্পর্কে না জেনে শুনে শেয়ার বাজারে বিনিয়োগ করি, সেটা আমাদের জন্য মোটেও ঠিক হবে না। অতএব শেয়ার বাজারে বিনিয়োগ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে বিনিয়োগ করা উচিত নয়। ঠিক আছে, অবশ্যই সেটা উচিত না। অনেকেই কিছু না বুঝে শুনে জায়গা জমি সব বিক্রি করে এনে শেয়ার কিনে, তারপরে কি হয়, তারপরে তোমার লসের মধ্যে পড়ে। তাহলে এটা আগে আমাদের শেয়ারে বিনিয়োগ করার আগে শেয়ার বাজার সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে। এখন দেখো পরের লাইনে কি বলেছে, এতে লাভের সাথে সাথে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে কোম্পানিগুলোর বার্ষিক আর্থিক বিবরণী সংগ্রহ করে কোম্পানির বিভিন্ন তথ্য যেমন শেয়ার প্রতি আয়, ব্যবসায়ের ধরন, কোম্পানির ব্যবস্থাপনা, তারপরে হচ্ছে তোমার নিট সম্পত্তি মূল্যায়ন বা এনএভি না, এটা এনপিভি হবে, আমি বলে দিচ্ছি, এবং অন্যান্য আর্থিক বিষয়াদি বিশ্লেষণ করা প্রয়োজন। আচ্ছা, আমি প্রতিটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এখানে প্রতিটা জিনিসই বুঝতে হবে। তুমি শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে কি কি জিনিস দেখবা, যেটা তোমার এখন এখানে লাগানো আছে যে শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে কোম্পানিগুলোর বার্ষিক আর্থিক বিবরণী সংগ্রহ করে। আর্থিক বিবরণী কোনগুলো, যে তোমরা অ্যাকাউন্টিং এ যে অঙ্কগুলো করো, আয় ব্যয় বিবরণী, উদ্বৃত্তি পত্র, ঠিক আছে, তারপর ধরো শেয়ার শেয়ার কি শেয়ার ইস্যু বা হচ্ছে তোমার যে অ্যাকাউন্টিং এর যে অঙ্কগুলো চ্যাপ্টার গুলো করো, এগুলাকে আসলে আর্থিক বিবরণী বলে। একটা কোম্পানির উদ্ধৃত পত্র বা ব্যালেন্স শিট যদি তুমি হাতে নাও, তাহলে কিন্তু ওই কোম্পানিটা তুমি আয় কিরকম, তোমার সরি দায় কিরকম, সম্পত্তি কিরকম, তোমার হচ্ছে এগুলা সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া হয়। ঠিক আছে, আবার যদি তুমি একটা কোম্পানির আয় বিবরণী নাও, তাহলে তুমি কোম্পানির নিট বা মুনাফা কত, মোট লাভ কত, এগুলো সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া হয়। তাহলে তুমি শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে কোম্পানির বিভিন্ন আর্থিক বিবরণী সংগ্রহ করবা। এখন বলতে পারো মিস এই আর্থিক বিবরণী আমি কিভাবে সংগ্রহ করবো, এগুলো তো অনেক ঝামেলাপূর্ণ। কোনো ব্যাপারই না, আমাদের এখন ওয়েবসাইট আছে। আমরা ওয়েবসাইট গুলোতে শেয়ার শেয়ার বাজারে যারা নিবন্ধিত কোম্পানি, তাদের ওয়েবসাইট গুলোতে ঢুকে আমরা খুব সহজেই তাদের এই আর্থিক বিবরণী গুলো সংগ্রহ করতে পারবো। এই আর্থিক বিবরণী সংগ্রহ করে আমরা কি দেখব, আমরা দেখবো যে ওই কোম্পানিগুলোর ইপিএস কত। ইপিএস মানে হচ্ছে শেয়ার প্রতি আয়, আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার। এই আর্নিং পার শেয়ার কি, এক একটা শেয়ারে এক একটা বিনিয়োগে কি পরিমাণ বিনিয়োগকারী কি পরিমাণ আয় পায়, সেটা কিন্তু তার ওই তোমার যে বিবরণীটা আছে, আর্থিক বিবরণী আছে, সেখানে দেওয়া থাকে। ঠিক আছে, তো তোমরা এখন 9-10-এ তোমরা হচ্ছে এই করেছো কিনা এই বিবরণী গুলো আমি ঠিক জানি না, আমি তো ভুলে গিয়েছি, অনেক আগে করেছিলাম, কিন্তু ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং এ এগুলো আছে যে তোমার ইপিএস বের করা, ইভেন ফিনান্সেও আছে, কিন্তু তোমরা তো এখন এই লেভেলে ফিনান্সে তো পাচ্ছই না, আগে অ্যাকাউন্টিং এটা শিখবা, তারপরে হচ্ছে ফিনান্সেও তোমরা অনার্সে এসে এগুলা পেয়ে যাবা, যে কিভাবে আমরা আয় বিবরণী থেকে এই আর্নিং পার শেয়ারটা পাবো, এগুলো আমরা এই আর্থিক বিবরণীর মধ্যে পেয়ে যাচ্ছি।
ব্যবসার ধরন, এটা কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, এটা কি নিয়ে ব্যবসা করে, এটা তোমার বৈধ কিনা, এই সমস্ত কিছু তোমাকে শেয়ারে বিক্রি করার আগে, শেয়ার কেনার আগে জানতে হবে। কোম্পানির ব্যবস্থাপনা, কোম্পানি ব্যবস্থাপক কারা, তারা তারা ঠিক মতো লভ্যাংশ দিচ্ছে কিনা, এই সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকা লাগবে। নিজ সম্পত্তি মূল্যায়ন বলেছে, নিজ সম্পদ মূল্যায়ন সহ। নিজ সম্পদ মানে হচ্ছে একটা কোম্পানি তোমার আয় থেকে তোমার ব্যয়গুলো বাদ দিয়ে দিলে যে সম্পত্তি থাকে, বা আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়ার পর নিট যে সম্পত্তি থাকে, সেটাকে আমরা বলি নিট সম্পত্তি। তো সেইটা প্রতিষ্ঠানের সেই সম্পত্তি গুলো কিরকম, সব কিছু জেনেই কিন্তু তুমি একটা কোম্পানির শেয়ার কিনবা। আমি বললাম তুমি এ কোম্পানির শেয়ার কিনো, তুমি এ কোম্পানির শেয়ার কিনলা, বা তোমার বন্ধু বললো তুমি সি কোম্পানির শেয়ার কিনো, তুমি সি কোম্পানির শেয়ার কিনলে, এটা তোমার উচিত হবে না। শেয়ার কেনার আগে তুমি কোম্পানির আর্থিক বিবরণীগুলি সংগ্রহ করবা, করে এই জিনিসগুলো দেখবা। শেয়ার প্রতি আয় কত, ব্যবসার ধরন কি, কোম্পানির ব্যবস্থাপক কারা, কোম্পানির নিট সম্পত্তি কিরকম, ঠিক আছে, এই সব কিছু দেখে তুমি নিজের থেকে একটা আইডিয়া পেয়ে যাবা। তুমি যদি দেখো এই কোম্পানিটার আর্নিং পার শেয়ার খুব ভালো, বা ইপিএস খুব ভালো, আর্নিং পার শেয়ার মানে হচ্ছে তোমার শেয়ার প্রতি আয়, এটা খুব ভালো। মানে ভালো কিরকম, মানে এই বছর হয়েছে 20 টাকা, আহ পরের বছর দেখলে তুমি 25 টাকা, এর পরের বছর দেখলে 30 টাকা, তার মানে তুমি ধরে নিচ্ছ যে কোম্পানি প্রতি বছর আয় বাড়ছে। আমি যদি এই কোম্পানির শেয়ার কিনি তাহলে পরের বছর এই কোম্পানির আয় বাড়বে, এই কারণে তোমার আর্নিং পার শেয়ারটা দেখা উচিত। তারপরে তুমি দেখলা যে এই কোম্পানির ব্যবসার ধরনটা, দিন দিন এই কোম্পানি এক এক নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে। মানে ধরো এর আগে ছিল মশলা বিক্রি করতো, এখন মশলার সাথে তেল, তেলের সাথে চাল, বা নতুন নতুন প্রোডাক্ট সে তার ব্যবসাতে ইমপ্রুভ করছে, তার মানে ব্যবসার ধরন দিন দিন বাড়ছে। তারপরে তুমি দেখলে যে কোম্পানির ব্যবস্থাপকরা খুব সৎ, যোগ্য, এরা সময় মতো মানুষকে তোমার লভ্যাংশ দিচ্ছে। এই সমস্ত কিছু তুমি আর্থিক তথ্য দেখে বিচার বিশ্লেষণ করে দেন হচ্ছে তুমি একটা কোম্পানির শেয়ার কিনবা। তুমি কেউ বলবে আর তার পিছনে পিছনে দৌড়িয়ে শেয়ার কিনবা, সেটা যদি করো তাহলে তোমার বিনিয়োগটা হয়ে যাবে সবচাইতে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আহ কোম্পানিগুলোর পাশাপাশি শিল্প খাতে এবং আচ্ছা চলে গিয়েছিল, আমি নিয়ে আসলাম আবার। আচ্ছা, তো দেখতে পাচ্ছ সবাই। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়ছিলাম যে কোম্পানিগুলোর পাশাপাশি শিল্প খাতে তোমার দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান সংগ্রহ করে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়। তার মানে যে তুমি যে বিনিয়োগ করবা হুট করে যে একটা জায়গায় বিনিয়োগ করে পাওয়া, তা কিন্তু হবে না। তুমি কোম্পানি সম্পর্কে তো জানলাই, প্লাস তোমাকে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও জানতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা কিরকম, ধরো তোমাকে খেয়াল রাখতে হবে যে সরকার আহ, এখন কোন জিনিসটার প্রতি বেশি তোমার হচ্ছে গুরুত্ব দিচ্ছে, যেমন পোশাক খাতে বেশি গুরুত্ব দিচ্ছে, নাকি ওষুধ শিল্পে বেশি গুরুত্ব দিচ্ছে, নাকি তোমার সিমেন্ট শিল্পে বেশি গুরুত্ব দিচ্ছে, নাকি কৃষি পণ্যে বেশি গুরুত্ব দিচ্ছে। তো দেশের অর্থনৈতিক অবস্থাটা কোন দিকে বেশি ভালো, মানে তুমি কোন খাত থেকে দেশে বেশি ইনকাম হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু তোমার একটা ওভারঅল বর্তমান অবস্থা পর্যালোচনা করে তোমাকে সেই কোম্পানিগুলো শেয়ার কিনতে হবে। ঠিক আছে, যেই কোম্পানিগুলো তোমার ভালো ব্যবসা করছে, প্লাস দেশের অর্থনৈতিক অবস্থাটাও সেই কোম্পানির জন্য দিন দিন কি রাতারাতি বৃদ্ধি পাচ্ছে, বা সরকারও সেই সেক্টর গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো এগুলো যদি একটা লোক জেনে সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু তার আর শেয়ারের বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ হয় না। আসলে তো আমরা আমাদের জ্ঞান অনেক সীমিত, কারণ আমরা হচ্ছে বাঙালি জাতি, আমরা কষ্ট করতে চাই না। আমরা এত কষ্ট করে কোম্পানির বিবরণী পত্র সংগ্রহ করে এত কিছু চিন্তা ভাবনা করে আমরা শেয়ার কিনতেও চাই না বা কিনিও না। আমরা এর ওর কথা শুনে শেয়ার কিনি, এই কারণেই আমরা মুনাফা করতে পারি না, ঠিক আছে। তো দেখো এখন কি বলেছে, প্রয়োজনে যদি আমরা নিজে সিদ্ধান্ত নিতে না পারি, ধরো আমরা তো কমার্সের স্টুডেন্ট, আমরা আস্তে আস্তে পড়তে পড়তে, তোমরা তো এখন টেনে পড়ো, যখন আস্তে আস্তে আহ পড়া শেষ করবা, গ্রাজুয়েশন শেষ করবা,
তখন দেখবা যে তোমরা এগুলা নিজেরাই বুঝতে পারছো। কিন্তু যে কমার্সের স্টুডেন্ট না, যেগুলা বুঝতে পারছে না, তখন তাকে প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞ কারা? এই শেয়ার বাজার সম্পর্কে, শেয়ার কেনার সম্পর্কে, কিনবা কি কিনবা না এই সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান দেশে আছে। ঠিক আছে? তো এই এই জিনিসগুলো আমাদের যদি আমরা খেয়াল রাখি তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক সুবিধা হবে এবং শেয়ারের বিনিয়োগটা এত বেশি ঝুঁকিপূর্ণ আমাদের কাছে হবে না। এরপরে দেখো বলেছে শেয়ার ইস্যুকারী কোম্পানি বিনিয়োগকারী শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। তার মানে একটা শেয়ার বিক্রি করার জন্য বা শেয়ারটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য তোমার হচ্ছে যে একটা খুব সুপ্রতিষ্ঠিত কোম্পানির প্রয়োজন হয়। ঠিক আছে? মানে এই যে এই বিষয়গুলো, কোন কোম্পানির শেয়ার কিনবা, কোনটা বিক্রি করবা, কোনটার দাম বাড়ছে, কোনটা কমছে, এগুলো একটা কোম্পানি এটাকে খুব সুন্দরভাবে তোমার অপারেট করবে। তো তোমাকে এই ধরনের একটা কোম্পানি প্রয়োজন হয়। তো আমাদের দেশে এই ধরনের কোম্পানি আছে। দেখো বলেছে যে আহ, শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। এরূপ প্রতিষ্ঠান থেকে স্টক এক্সচেঞ্জ বলা হয়। এই আজকের ক্লাসে যে কতগুলা জ্ঞানমূলকের প্রশ্ন তোমরা পড়ছো তোমরা চিন্তাও করতে পারবা না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটু ভালো করে বারবার পড়তে হবে, কারণ আমি জানি যে এই বিষয়গুলো তোমাদের জন্য একদমই নতুন। আজকে প্রথম শুনছো অনেকেই। তো আমাদের কয়েকবার পড়লেই হচ্ছে আমরা বুঝতে পারবো। তারপরে দেখো আমি বলে দিচ্ছি স্টক এক্সচেঞ্জ কি, পরীক্ষায় এই প্রশ্নটা আসে। স্টক এক্সচেঞ্জ হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে শেয়ার ক্রয় বিক্রয়ের সুষ্ঠুভাবে সম্পাদন আহ, তোমার হচ্ছে করার জন্য এটা প্রতিষ্ঠা করা হয়। তার মানে স্টক এক্সচেঞ্জ একটা কোম্পানি যেটা শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রতিষ্ঠা করা হয়। এরকম একটা জ্ঞানমূলকের প্রশ্ন আসে যে স্টক এক্সচেঞ্জ কি। তারপরে প্রশ্ন আসে কোন শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, কেন? তারপরে প্রশ্ন আসে শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে কোন কোন বিষয় সম্পর্কে জানা উচিত। ঠিক আছে? এটা আমরা পড়েছিলাম শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে কোন কোন বিষয় সম্পর্কে জানা উচিত। আচ্ছা, তার মানে আমরা শিখলাম যে যেই কোম্পানিটা শেয়ার ক্রয় বিক্রয় সুস্থভাবে তহবিল করছে বা সুস্থভাবে ক্রয় বিক্রয় হচ্ছে কিনা এটা পর্যালোচনা করছে তাকে আমরা বলছি স্টক এক্সচেঞ্জ। দেখো আমরা খবরে প্রায় স্টক এক্সচেঞ্জ নামটা শুনি, কিন্তু আজকে আমরা বুঝলাম স্টক এক্সচেঞ্জ হচ্ছে একটা কোম্পানি যেটা হচ্ছে যে শেয়ার ইস্যুকারী কোম্পানিগুলো শেয়ারগুলোকে তদারকি করছে। এখন দেখো স্টক এক্সচেঞ্জ নামক প্রতিষ্ঠান সাধারণ জনগণ বা প্রতিষ্ঠান থেকে কোম্পানিকে তহবিল সংস্থান করে এবং বিনিয়োগকারীদের জন্য শেয়ার ক্রয় বিক্রয় একটি নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে। তার মানে স্টক এক্সচেঞ্জের কাজ কি? স্টক এক্সচেঞ্জ নামক প্রতিষ্ঠান দেশের সাধারণ জনগণ বা প্রতিষ্ঠান থেকে কোম্পানিকে তহবিল সংস্থানে সাহায্য করে এবং বিনিয়োগকারীদের জন্য শেয়ার ক্রয় বিক্রয়ের একটি স্থানের ব্যবস্থা করে। আমি সহজ কথায় বুঝিয়ে দিচ্ছি। স্টক এক্সচেঞ্জ হচ্ছে একটা মিডিয়া। ঠিক আছে? স্টক এক্সচেঞ্জ হচ্ছে একটা মিডিয়া। ধরো একটা ঘটক, ঘটক কি করে? ছেলে পক্ষকে আর মেয়ে পক্ষকে মিলিয়ে দেয় যাতে একটা বিয়েটা সুস্থভাবে সম্পাদন হয়। ঘটক না থাকলে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া অনেক কঠিন হয়ে যেত, তাই না? আমরা খুঁজে খুঁজে এত ছেলে মেয়ে কোথায় পেতাম। স্টক এক্সচেঞ্জ ঠিক ধরো একটা ঘটক বা একটা মিডিয়া, সেখানে কোম্পানিগুলো সব লিস্টেড করা থাকে, অনেকগুলা কোম্পানি থাকে এবং আমাদের মতো অসংখ্য বিনিয়োগকারীরা থাকে। তারা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারগুলো কিনে আবার কেউ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারগুলোকে বিক্রি করে দেয়। আশা করি বুঝতে পারছো। তার মানে স্টক এক্সচেঞ্জ হচ্ছে মিডিয়া যেটার সাহায্যে কোম্পানিগুলো আমাদের কাছ থেকে তহবিল নেয়। কিভাবে তহবিল নেয়? আমরা শেয়ার কিনলে তো কোম্পানি তহবিল পায়, আর আমরা আবার কি করছি? ওই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয়ের একটা নির্দিষ্ট স্থান পাচ্ছি। মানে ঘটক যেরকম দুইটা পক্ষকে মিলিয়ে দিচ্ছে, ঠিক স্টক এক্সচেঞ্জ একটা মিডিয়া ওরকম সে বিনিয়োগকারী এবং কোম্পানিকে মিলিয়ে দিচ্ছে। ঠিক আছে? বিনিয়োগকারী হচ্ছে আমরা যাদের কাছে শেয়ার কেনার জন্য টাকা আছে,
আর কোম্পানি হচ্ছে যার শেয়ারের বিক্রি করে যার টাকা প্রয়োজন, আর এই দুই পক্ষকে যে মিলিয়ে দিচ্ছে তার নাম হচ্ছে স্টক এক্সচেঞ্জ। আশা করি আমি অনেক সোজা করে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো। বাংলাদেশে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো। যেহেতু আমাদের সময়টা শেষ, আগামী ক্লাসে আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে পড়বো। তোমরা অবশ্যই আজকের ক্লাসের পড়াটা অবশ্যই পড়বে, কারণ এটা যদি তোমরা না পড়ো পরের পড়া কিছুই বুঝবে না, এবং এটা হচ্ছে তোমার খুবই গুরুত্বপূর্ণ। আমি তো বলেছি শুধু একটা স্টুডেন্ট না, একটা সাধারণ মানুষ হিসেবে তোমার এই জিনিসগুলো জানা উচিত। স্টক এক্সচেঞ্জ কি, কেন শেয়ার ঝুঁকিপূর্ণ, শেয়ারে বিনিয়োগ করার জন্য তোমার কি কি জানতে হবে। আজকেই বাসায় তোমার রাতের বেলা বা সন্ধ্যার সময় এই টপিকটা পড়ে ফেলবে। ঠিক আছে, তোমাদের পড়া হচ্ছে এই চট্টগ্রাম শুধু স্টক এক্সচেঞ্জের নাম পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা লাস্টের প্যারা থেকে শুরু করব। তাহলে সবাই ভালো থেকো, আর আগামী ক্লাসটাকে মিস করো না, কারণ আগামী ক্লাস তো আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।